ওয়েলকাম স্টুডেন্টস, আমরা ফিরে এলাম উড়ান পাঠশালার তরফ থেকে। যে আমাদের বিভিন্ন সাবজেক্ট এসএলএসটির জন্য হচ্ছে পাস এবং অনার্স সব বিষয়, সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে হচ্ছে। আমি দেবাশিস সাহা তোমাদের উড়ান পাঠশালার পক্ষ থেকে আজকে তোমাদের যে টপিকটা নিয়ে এসেছি, হিস্ট্রি এসএলএসটি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ঠিক যেখানে আমরা আগের সপ্তাহে থেমে গিয়েছিলাম তারপর থেকে আমরা শুরু করছি, এবং এখানে এই বাণিজ্য থেকে শুরু করে ইন্দাসের সবকটা সাইট কিন্তু আমরা আলোচনা করব, এবং তার পরবর্তী ধাপে যেভাবে বৈদিক বা পরবর্তী বৈদিক যুগ সেটাও আমরা আলোচনা করব। তোমরা আমাদের সঙ্গে থাকো। উড়ান পাঠশালা তোমাদের এই সুবিধাটা দিচ্ছে সম্পূর্ণভাবে ফ্রি অফ কস্টে। প্রত্যেকটি সাবজেক্ট তোমরা ফ্রি অফ কস্টে পাচ্ছ, সুতরাং এই সুবর্ণ সুযোগ মিস না করে অবশ্যই এটাকে গ্রহণ করার চেষ্টা করো। এবার দেখো, আমি আগের দিন বাণিজ্য পড়াতে গিয়ে বারে বারে বলেছিলাম যে হরপ্পার বাণিজ্য কিন্তু কেবলমাত্র একেবারে অন্তর্বাণিজ্যে থেমেছিল না, সেটা বহির্বাণিজ্যে গেছিল এবং মেসোপটামিয়ার সঙ্গে বাণিজ্য করেছিল। এবং মেসোপটামিয়ার সঙ্গে যে বাণিজ্য করেছিল তার পরিষ্কার প্রমাণ আমরা এখানে পেয়েছি। উর, ডিলমুন, মাকান এই তিনটে অঞ্চল দিয়ে ওরা গিয়ে যখন ওরা আক্কাদের রাজা সারগনকে তাদের সারগনের যে ডিম্যান্ড ছিল, যেগুলো চাহিদা ছিল, সেই চাহিদা অনুযায়ী পিকক ফেদার্স ময়ূরের পালক, আবলুস কাঠ, এবং অবশ্যই আবলুস কাঠের সঙ্গে সঙ্গে ওরা পাঠিয়েছিল হাতির দাঁতের সামগ্রী, এবং সঙ্গে ছিল আফগানিস্তান থেকে আনা আমাদের ল্যাপিস ল্যাজুলি বা নীলকান্ত মণি। ঠিক, এবার এইখানে আমরা দেখেছিলাম যে সত্যি সত্যি বাণিজ্য হয়েছিল কিনা তার প্রমাণ আমরা সুসা বলে একটা জায়গায় পেয়েছিলাম, এবং সেখানে এটাও দেখেছিলাম যে সিন্ধুর শিলমোহর একটা কাপড়ের গাঁটের মধ্যে যে স্টিটেটাইট নরম পাথর আছে সেটা কাপড়ের ওপর ফেলে সেখানে লেখা হতো, যেখান থেকে বোঝা যেত যে আমার এই এই জিনিসের চাহিদা, এটা আমাদের মেসোপটামিয়ায় আসছে কোন জায়গা থেকে, আমাদের সিন্ধু সভ্যতা থেকে বা হরপ্পা থেকে। বেশ, এবার আমরা নেক্সট যাব যে যেখানে যেখানে ওরা বাণিজ্য করেছিল তার মধ্যে অবশ্যই ছিল মিশর, একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সুমের, ব্যাবিলন, মেসোপটামিয়া। ঠিক, তাহলে লক্ষ্য করে দেখো যে সুমার আর মেসোপটামিয়া এই দুটো জায়গা হচ্ছে মেন, ঠিক আছে, এবং বহির্বাণিজ্যিক সম্পর্কটা ইন্দাস ভ্যালিকে সিন্ধু সভ্যতাকে আর্থিক দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ করেছিল। প্রখ্যাত ঐতিহাসিক আমাদের শিরিন রত্নাকর তার আন্ডারস্ট্যান্ডিং হরপ্পা এই বইটাতে বলেছিল, যখন আমাদের সিন্ধু সভ্যতার সিন্ধু নদের জলের যে ডেনসিটি গভীরতা যখন নেমে গিয়েছিল, তখন যে জাহাজে করে যে ল্যাপিস ল্যাজুলি যেত, একটা ল্যাপিস ল্যাজুলিরই বিশাল বড় ব্যবসা ছিল, সেটা নষ্ট হয়ে যায়। সেই ব্যবসার আর্থিক ক্ষয়ক্ষতি কোনোভাবেই অন্তর্বাণিজ্য দিয়ে কিন্তু সম্ভব হয়নি। ঠিক, এবার দেখো মাধ্যমটা কি ছিল। মুদ্রা ব্যবস্থার প্রচলন এই সময় ছিল না, কিন্তু বিনিময় প্রথার মাধ্যমে আমদানি রপ্তানির কাজ পরিচালিত হতো। কিন্তু প্রশ্ন জাগে যে স্যার আপনি তো খুব জোর গলায় বলছেন মুদ্রা ব্যবস্থা ছিল না, কিন্তু টাইগার মার্ক কয়েন, একটা কি বলবো বাঘের চোখ আঁকা, ঠিক আছে, বা টাইগার সাই বা একটা টাইগার আঁকা একটা নাকি কয়েনের মতো কিছু পাওয়া গেছিল। দেখো এগুলো কিন্তু মুদ্রা নয়, সেই অর্থে সন্দেহ করা হয়েছিল মুদ্রা, কিন্তু এগুলো মুদ্রা নয়। নেক্সট, এবার দেখো আমরা এখানে বিনিময় বার্টার সিস্টেমটা দেখলাম, যেটা আমরা বৈদিক যুগেও দেখেছিলাম, কিন্তু ওদের ব্যবসার আসল জায়গা ছিল সামুদ্রিক বাণিজ্য। ঠিক আছে, যেখানে শিলমোহর, নৌকো, জাহাজ, মাস্তুল, নোঙর, মাঝি, এই ছবিগুলো সবসময় দেখা গেছিল শিলমোহরের মধ্যে, এবং যে শিলমোহরগুলো প্রমাণ করেছিল যে এখানে নদীর বাণিজ্য হতো। ঠিক, মনে থাকবে এটা, তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার বলছে আচ্ছা এখানে কি আমাদের সমুদ্র বাণিজ্য হয়নি? এবার তুমি সমুদ্র বাণিজ্য যখন ভাবতে যাবে তখন তো তোমার সামনে কি আসবে, আরব সাগর আসতে পারে আর বঙ্গোপসাগর আসতে পারে। এবার বঙ্গোপসাগরের ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং আমি তোমাকে বলে দিই। সেটা হচ্ছে বঙ্গোপসাগর যদি আমি পেরিয়ে যাই তাহলে আমি কোথায় যাব? তাহলে তো আমি সেই তামিলল্যান্ডে গিয়েই পড়বো, তাই তো? আমরা যে তামিলনাড়ুর লোকগুলোকে দেখি সেই লোকগুলোই তো শ্রীলঙ্কায় থাকে, তাহলে বঙ্গোপসাগর পেরোলে আমরা শ্রীলঙ্কায় ঢুকবো, আর শ্রীলঙ্কায় সেই তামিল লোকগুলোকে পাবো। বেশ, এবার আমরা যাচ্ছি পরের জায়গাটায়, সেটা হচ্ছে এখানে
মালপত্র পরিবহনের জন্য সাধারণত যে প্রাণীটাকে ইউজ করা হতো, তুমি জেনে রাখবে এখানে গাধার চেয়ে বেশি ইউজ হতো আমাদের ষাঁড় বা বলদ। ঠিক আছে, এই দুটো প্রাণীর বেশি ইউজ হতো। তারপরে গাধা অনেক সেকেন্ডারি। আর খুব ভারী জিনিস হয়ে গেলে সেখানে হচ্ছে আমরা হাতির ইউজ করতাম, উটো চলতো। তাহলে হাতি, বলদ, ষাঁড় এই তিনটের ভ্যালু হচ্ছে সবচেয়ে বেশি ছিল। যেমন ধরো তোমাকে আমি বলে দিই, মোটা মোটা আবলুস কাঠ সেগুলো সুঁড়ে করে নিয়ে তোমার হাতি দিয়ে পরিবহন করানো হতো। এবার দেখো, তারপরে বলছে ওজন পরিমাপ। ওজন পরিমাপের ক্ষেত্রে কিন্তু মনে রাখবে সিটেটাইট, যাকে আমরা বলি নরম পাথর, এটা ইউজ করা হতো। ঠিক আছে, নরম পাথর। এবং আমাদের ঘনকের মতো বাটখারা ইউজ করা হতো, আমরা জ্যামিতিক পরিভাষায় যেটাকে ঘনক বলি সেরকম বাটখারা ইউজ করা হতো। ঠিক, এবার এখানে বলে দিই, সেই বাটখারার একটা মার্ক থাকতো, সেটা হচ্ছে 16 মাল্টিপ্লাই 16, 32, ঠিক আছে, 48, 64, 80, 96 এইভাবে যেত পর। মানে যেটাকে আমরা বলতে পারি বাংলা ভাষায় 16 গুণিতক, তাই তো, 16 মাল্টিপ্লাই। এবার আমদানি কি করতো আর রপ্তানি কি করতো? আমদানি যেটা করতো সেটা মনে রাখবে হিমালয় থেকে দেবদারু কাঠ, ঠিক আছে, মহীশূর থেকে আসতো সোনা, রাজস্থানের খেতড়ি থেকে আসতো তামা, সীসা, চুনাপাথর, সুমার থেকে আসতো রূপা, মধ্য এশিয়া থেকে আসতো জেট পাথর, কচ্ছের রণ অঞ্চল থেকে শাঁখ বা শঙ্খ, তারপরে ল্যাপিস লাজুলি আসতো হচ্ছে সরাসরি আফগানিস্তানের বাদাকশান থেকে, এবং কর্নেলিয়ানের মতো একটা দামি পাথর সৌরাষ্ট্র, এবং সবচেয়ে বেশি যেটা ইউজ হতো জানবে সেটা হচ্ছে তামা। আর তামা আসতো কোথা থেকে? তামা আসতো রাজস্থানের খেতড়ি থেকে। দুটো জিনিস বলে দিই, ওরা ডেইলি ইউজ মেটাল, একটা দৈনন্দিন জীবনের যে ধাতু ব্যবহার করে সেরকম একটা ধাতু ব্যবহার করতো। আর একটা ব্যবহার করতো কি, যেখানে ওরা সত্যি কথা বলতে গেলে তোমার ওই অকেশনালি ওরা যেত। এবার অকেশনালি যাবার ক্ষেত্রে ওরা মনে রাখবে খুব ভালো করে ওরা ইউজ করতো অকেশনালিতে, মানে তোমার সোনা আর রূপো। মানে কিরকম স্যার অকেশনটা? যেমন হচ্ছে পুজো আর্চা, বিবাহ, তাই তো, এই ধরনের অনুষ্ঠান। আর নিত্য নৈমিত্তিক প্রতিদিনের জন্য তোমার পাত্রগুলো তামার করতো বা ব্রোঞ্জের করতো, সেটা তো ডেইলি ইউজ মেটাল হতো। বেশ, বোঝা গেল এটা। এবার আমরা এখান থেকে চলে যাব রপ্তানি দ্রব্য, যেটা দিয়ে ওরা সত্যি কথা বলতে গেলে অর্থ সামগ্রী বাড়িয়েছিল। সেটা হচ্ছে ইন্দাস ভ্যালির সুতি বস্ত্র, যেটা বিশ্বের মধ্যে প্রথম তৈরি হয়েছিল, খাদ্যশস্য ছিল, ময়ূর ছিল, হাতির দাঁতের সামগ্রী ছিল, নীলকান্ত মণি ছিল, এগুলো সব কিন্তু ওরা রপ্তানি দ্রব্য জিনিস ছিল। বেশ, এবার আমাদের আছে বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যের নিদর্শন বললে আমাদের মনে রাখতে হবে এখান থেকে যে আক্কাদীয় যে রাজা ছিল সারগন, তার সঙ্গে এই মেলুহার ব্যবসা বাণিজ্য হতো। নিম্ন সিন্ধু উপত্যকা এটাকে আমরা বলতাম, ঠিক আছে, এবং এখানে একটা নিয়মিত বাণিজ্য হতো। তাহলে পশ্চিম এশিয়া থেকে যে ফলকের মধ্যে আমরা বাণিজ্যিক চিহ্ন পেয়েছি সেটা থেকে কিন্তু এটাই প্রমাণিত হয়েছে। বেশ, এবার দেখো ব্যাকট্রিয়ান হরপ্পা সভ্যতার তৈজসপত্র পাওয়া গেছে, তার মানে গ্রিস দেশেও যে পৌঁছে গেছিল তারও একটা প্রমাণ এখানে এসছে। এবং আমরা মেলুহার পাশাপাশি ব্যাবিলনে কাপাস বস্ত্রকে সিদ্ধম বলা হতো, যা মূলত সিন্ধু প্রদেশ থেকে আনা হতো। ঠিক আছে, এবার এখানেও মনে রাখতে হবে তোমাদের, যেটা একটু ধনী লোকেরা ব্যবহার করত, ঠিক আছে, মিশরীয়রা যেরকম ভাবে টুল ব্যবহার করত, একটা কি বলবো তোমার কাঠের পাত্রের মধ্যে বা পাথরের সামগ্রী দিয়ে তৈরি হতো। এবং টুলের পরে হচ্ছে আমাদের দীপধার মানে হচ্ছে, ঠিক ছবি আঁকলে তোমার পরিষ্কার হবে, এটা দেখতে একটা টেস্ট টিউবের মতো লাগছে, এরকম দীপধারটা। এইখানে হচ্ছে এই প্রদীপ প্রজ্বলন করা হতো বা কিছু থাকতো, এবং এখানে আমাদের স্ট্যান্ডের মতো জিনিস থাকতো, এটাকে দীপধার বলা হতো। বেশ, তারপরে হচ্ছে এই যে প্রদীপ,
এই প্রদীপের স্ট্যান্ড থাকতো এরকম ভাবে, যেটা আমরা এখনো দেখতে পাই, এগুলো দ্বীপধার ছিল। এবার বলছে এখানের যে লেখাগুলো, সে লেখাগুলো ম্যাক্সিমামই হচ্ছে হায়ারোগ্লিফিক লিপি, কিন্তু ইন্দাসেরটা তো হায়ারোগ্লিফিক নয়। ইন্দাসের লেখাটা হচ্ছে এরকম ভাবে ডান দিক থেকে বাম দিকে যেত, আর বাম দিক থেকে ডান দিকে যেত। 400 থেকে আমাদের 600টা লেটার এখানে ইউজ করা হতো। এটাকে আমরা কি বলতাম? আমরা বলতাম বোস্টোফ্রেডন। এটা ভালো করে মনে রাখবে, বোস্টোফ্রেডন বলতাম। এবার দেখো শ্রেণী বৈষম্য। শ্রেণী বৈষম্য ছিল, তার একটা বড় প্রমাণ হচ্ছে আমাদের সমাধি। সমাধিগুলো সবার জন্য সমান ছিল না। আবার এখানে বলছে যে যারা ইট ভাটাতে কাজ করত, মানে লেবার ক্লাস, তাদের জন্য ছাউনি ঘর, আবার যারা বাণিজ্যজীবী বুর্জুয়া তাদের জন্য আবার 3 তলা বাড়ি, এরকম চিহ্ন আমরা পেয়েছি। বেশ, তাহলে হরপ্পা আর মহেঞ্জোদারো এই দুটো জায়গার নগর বিন্যাস সেটা প্রমাণ করেছিল। ঠিক আছে, ক্ষুদ্র মাঝারি প্রাসাদ প্রমুখ ঘর দেখা গেছিল, সেটা মনে করা হতো ওই বণিকদের ঘর বা বড় পুরোহিতদের ঘর। ঠিক আছে, উচ্চবিত্ত, ঠিক আছে, উচ্চবিত্তের মধ্যে পড়ে পুরোহিত এবং অবশ্যই পড়ে হচ্ছে বড় বণিক। মধ্যবিত্তের মধ্যে পড়ে বলছে ধনী বণিক, কারিগর এবং যোদ্ধারা, এদের ধরছে। কিন্তু কিছু জায়গায় ধনী বণিকরা আবার কিন্তু উচ্চবিত্তের মধ্যে পড়ে। এবং বলছে যে হরপ্পায় এরকম একটা জনসংখ্যার একটা সমীক্ষা করা গেছে যে 35,000 থেকে 41,000 জনসংখ্যা এখানে ছিল। এটা ভালো করে মনে রাখবে, অনার্স পাশে মনে রাখার দরকার নেই এই জায়গাটা, যে জনসংখ্যার নিরিখে একটা ভাগ ছিল। এবার লাস্টে বলছে দরিদ্র কৃষক এবং শ্রমিক এরা হচ্ছে নিম্নবিত্ত। ঠিক আছে, দরিদ্র কৃষক এবং শ্রমিকরাই হচ্ছে আমাদের নিম্নবিত্তের কাজ করত। ঠিক আছে, কৃতদাস বলে একটা শ্রেণী ছিল, কৃতদাসেরও অবস্থান দেখা গেছে। এবার কৃতদাসের ভারী কাজ হয়তো কৃতদাসকে দিয়ে করানো হতো, এটা ওরা অনুমান করেছে। কিন্তু মনে রাখবে এখানে কোনো মন্দির পাওয়া যায়নি, যার জন্য উপাসনা হতো তারও কোনো প্রমাণ নেই। ঠিক, নেক্সট। এবার দেখো, তারপরে আমরা চলে যাই এখান থেকে। স্বাভাবিক ওপরের দুটো শ্রেণী, লাস্ট তৃতীয় শ্রেণীকে ওরা শোষণ করত। ঠিক আছে, এবার ধনবন্টন ব্যবস্থা নিয়েও কিন্তু যে একটা ন্যায়সঙ্গত সবকিছু তেমন কিছু ছিল না। খাদ্যাভ্যাস খুব বেশি প্রয়োজন নেই, খালি মনে রাখবে গম আর যব এই দুটো খাদ্যই কিন্তু ইন্দাসের সবচেয়ে জনপ্রিয় খাবার ছিল। ধান একটু পরে এসেছিল, তাই তো। নিরামিষ আমিষ উভয় ধরনের খাবার ছিল। আর আমিষ, আমিষ বলবো না, যেটা ধান বলছো, ধানের জন্য হচ্ছে অবশ্যই লোথাল এবং রংপুর, এই দুটো জায়গা হচ্ছে ধান চাষের সবচেয়ে বড় চিহ্ন ছিল। ঠিক আছে, সুতি আর পশম, সুতি আর পশমের দুটো ভাগে ভাগ হতো, নারী আর পুরুষের উভয় পোশাক। আমি এই জিনিসটা তোমাদের বলে রাখি, তোমরা খুব ভালো করে জেনে রাখো। সভ্যতার আদি পর্ব তো বটেই, এবং সভ্যতা যখন আস্তে আস্তে সিভিলাইজড হচ্ছিল তখনও নারী এবং পুরুষের পোশাক একই ছিল। ঠিক আছে, পুরুষের পোশাকটাকে আমরা চেঞ্জ যেটা দেখানো হয় আমাদের কাছে, সেটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে গেলে পুরুষরা চেষ্টা করতো পোশাক যতটা পরিমাণ কম পরা যায়, কারণ তা পড়লে কি হয়, ওদের ছুটতে সুবিধা হয়, দৌড়তে সুবিধা হয়। এবং আর 2 নম্বর আরেকটা ব্যাপার থাকতো, অস্ত্র রাখা অমুক তমুক এগুলোর ব্যাপার ছিল। কিন্তু এমনি যে কোনো অবস্থাতেই কিন্তু নারী আর পুরুষের পোশাক একই রকম ছিল। তোমরা অবাক হয়ে যাবে, সেটা হচ্ছে বৈদিক যুগ বা তারও আগে যে কাপড় বা শাড়ির যেভাবে পরতো, পুরুষরা যেভাবে পরতো নারীরা সেভাবেই পরতো, একই রকম ছিল ব্যাপারটা। ঠিক, এবং যেটা আমরা পরিবর্তন যদি দেখতে পাই সেটা কিন্তু পরবর্তী বৈদিক যুগের শেষ দিকটা থেকে বা আমাদের ষোড়শ মহাজনপদের সময় একটু একটু চেঞ্জ আসে। কিন্তু গৃহে ঘরের পড়ার বা আশপাশে যাবার পোশাকটা এক ছিল। এটার মাস্টার মাইন্ড কিন্তু ইন্দাস, এটা মাথায় রাখতে হবে, কারণ ওরা এখানে এই পোশাকটা নিয়ে এসেছিল প্রথম, ঊর্ধ্বাংশ এবং নিম্নাংশের পোশাক। ঠিক আছে, সেপারেট করা যেত যাতে। অলংকার আর প্রসাধনী, এটাও খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা মেনলি গোল্ড, সোনা এবং আমাদের রূপা দিয়েই
অলংকার তৈরি হতো, পরে এটা দামি পাথরের অলংকারও ব্যবহার করা হতো। এক্ষেত্রেও বলে রাখি, যেটা ভারতবর্ষেরই দান, ভারতবর্ষ থেকে এটা ইউরোপিয়ান কান্ট্রিতেও ছড়িয়েছিল, সেটা হচ্ছে অলংকারাদি, যেটাকে আমরা বলি মানে অর্নামেন্টস। এটা একটা ইতিহাস আছে, আমি তোমাদের ছোট্ট করে বলে রাখছি। সেটা হচ্ছে, এটা পুরোহিত যিনি মনে করতেন, যেমন মানুষ এত দাম হলো সোনা কেনে কেন বা সিলভার কেনে কেন, তাই না, দামি পাথরের থেকে এগুলোর বেশি ইউজ হয়। তার মূল কারণ আমি তোমাকে বলে দিচ্ছি, এগুলো হচ্ছে ব্লাড কানেকশনে, ঠিক আছে, শরীরের উপরে তাপমাত্রা ঠিক নিয়ন্ত্রণে রাখা, অনেক রকমের উপকার ছিল, যার জন্য মানুষ অর্থ খরচা করে অলংকারটা বানাতো। পরে অলংকারের অনেক ডিজাইন তৈরি হয়েছিল, এবং পরে যখন মানুষ জানলো যে শুধু ধাতু ছাড়াও দামি পাথরেও কাজ হয়, তখন এই যে নীলকান্ত মণি, তাই তো, তারপর হচ্ছে জেড পাথর, তারপর হচ্ছে আমরা এমিথিস্ট যেটাকে বলি, এই পাথরগুলো, মূল্যবান পাথরগুলোকেও, প্রবাল, এগুলোকে ইউজ করেছে। এবং এটার ইউসেজ আমি তোমাকে বলে দিই, এটার ইউসেজ ধরে রাখো আমাদের পুরোপুরি সুলতানি আমল পেরিয়ে মুঘল আমল, ঠিক আছে, যতদিন না ব্রিটিশরা আমাদের প্যান্ট শার্ট পরিয়েছে, তার আগে পর্যন্ত এই অলংকার পুরুষ এবং নারী উভয় ইউজ করেছে সবকিছুতে। এখনো যদি আমরা দক্ষিণ ভারতে যাই, দক্ষিণ ভারতের সেই রীতি রেওয়াজটা কিন্তু আমরা দেখতে পাবো। এবার দেখো, এই ক্ষেত্রে একটু বলে দিই, আমাদের এখানে কমন যা যা ইউজ হতো সেগুলোই রয়েছে এখানে। যেমন এখানে একটা কথা বলে দিই, এই যে নেকলেস, চুড়ি, এটা হচ্ছে খুব মোস্ট ইউসেজ, সবচেয়ে বেশি ব্যবহৃত ছিল। কানের দুল, নথ, আংটি, এগুলো যেরকম ব্যবহার হতো একই রকম ছিল, ইন্দাসে ছিল। কিন্তু আবারও বলে দিচ্ছি, এটা অকেশনালি বেশি ইউজ হতো। আচ্ছা, এই দেখো, আমি বলতে বলতেই চলে এলাম, আরএস শর্মা পড়বে, আরএস শর্মা বা রমিলা থাপারের বই পড়বে, যেখানে বলছে, আমরা বলি না যে মহিলারাই বড় চুল রাখবে আর ছেলেরা ছোট চুল রাখবে, এরকম কোনো রীতি রেওয়াজ ছিল না। দেখো, উভয় লম্বা চুল রাখতো, এটা প্রচলিত ছিল। এবারে এখানে অনেক রকম প্রসাধন সামগ্রী, সুগন্ধি, মানে যেটাকে আমরা সেন্ট বলি বা পারফিউম বলি, এগুলো ইউজ হতো। বেশ, এবার গৃহস্থালির সরঞ্জাম, গৃহস্থালির সরঞ্জামের মধ্যে তোমাদের সবচেয়ে ভালো করে জানতে হবে যে বস্তুটা, সেটা হচ্ছে আয়না। স্যার আয়না কি দিয়ে হতো? তামার তৈরি হতো, তামা বা ব্রোঞ্জের তৈরি আয়না ইউজ করা হতো। ঠিক আছে, স্কুপ, চেয়ার, টুল, মাদুর, খাট, এগুলো সব ব্যবহার করা হতো। তার মধ্যে আমি স্পেশালি বলে দিলাম, ভালো করে পড়বে হচ্ছে আয়নাটা, আয়নাটা দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে। এবার দেখো, আমোদ প্রমোদ, অ্যামিউজমেন্ট ছিল। অ্যামিউজমেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল নৃত্য, নৃত্য আজও, সে প্রাচীন নৃত্য আজও কিন্তু সবচেয়ে বড়। সঙ্গীত, তার সঙ্গে অবশ্যই সঙ্গীত ছিল, এবং শিকার ছিল একটা, ঠিক, আমাদের আস্তে আস্তে এই রথ চালনা হলো, এবং তারপরে মাছ ধরা, মাছ ধরাটা একটা পেশা, সেখান থেকে এটা পরিবর্তিত হয়েছিল। এখানে কেউ কেউ মনে করছে মন্দির নেই, তবে কি দেবদাসী ছিল? এত চমৎকার ভাবে যে নারী মূর্তিগুলোকে তৈরি করা হয়েছে, সেটা দেখে কেউ কেউ বলছে না, এরা হচ্ছে প্রফেশনাল ড্যান্সার। ঠিক আছে, এখানে যে রাজার মূর্তিটা পাওয়া গেছে, তোমাদের আমি বলে দিই, যেটাকে বলা হচ্ছে পুরোহিত রাজা, তার পরিধানের শাড়িটা, মানে তার, সেও যেভাবে শাড়ি পরেছে, সেটা কিন্তু একই রকম ভাবে এখানে নারীদের যে ছবিগুলো দেখা গেছে, একই রকম ভাবে শাড়ি পরেছে। মানে শাড়ি পরার প্রচলনটা সেই পুরোপুরি আমি বললাম যে ছিল একেবারে মুঘলদের আগের যুগ পর্যন্ত, মনে থাকবে। আচ্ছা, এইবার দেখো, অসাধারণ ব্যাপার হচ্ছে শিল্প সৃষ্টির ক্ষেত্রে ওরা এখানে জীবজন্তুর যে মূর্তিগুলো করেছিল, যেমন কপার রাইনোসরাস, তাই তো, আমৃতে যেটা পাওয়া গেছিল, ঠিক আছে, কপার রাইনোসরাস দায়মাবাদে, হ্যাঁ দায়মাবাদ পাওয়া গেছিল এখানে। তারপর হচ্ছে মানব মূর্তি, এটা মনে রাখতে হবে। আচ্ছা, পোড়ামাটির মাতৃকা মূর্তি, এটা মনে রাখতে হবে। এবার একটা কথা বলি, যে আমি স্যার কপার ডাইনোসরাসে খুব জোর দিলেন আমৃতে, কিরকম ব্যাপারটা ছিল? সেটা হচ্ছে ওইভাবে মসৃণ, মানে একদম ন্যাচারাল গন্ডার যেটা হয়, সেটা কিন্তু ওরা ওই তামা দিয়ে করেছিল। এখানে সমাজে নারীরা কিন্তু যথেষ্ট যথেষ্ট স্বাধীন ছিল। পিতৃতান্ত্রিক সমাজ বা যাই বলো, ওরা কিন্তু একটা ডিসিশন মেকার ছিল,
ওরা ডিসিশন নিতে পারত। ধর্মীয় জীবন, ঠিক আছে, এই যে পুরুষ ও পশু মূর্তির ভাস্কর্যের উপর নির্ভর করত, যেখানে দেখা গেছে পুজো হতো, ষাঁড়ের পুজো হতো, একটা পশুর পুজো হচ্ছে, তাই তো। প্রতীকী পুজো, প্রতীকী পুজো মানে মনে রাখবে সিন্ধু সভ্যতার লোকেরা হচ্ছে বিশ্বের মধ্যে প্রথম যারা প্রতীকী মুদ্রার মানে পুজো করেছিল, মানে প্রতীক মূর্তির পুজো করা। কিরকম স্যার, একটু ভালো করে বুঝিয়ে দিন। যেমন দেখো, আমরা যদি বলি শাল গাছের পুজো, তাহলে এখানে অবশ্যই একটা প্রতীকী মূর্তি হবে, শাল গাছের পুজো করা মানে। আবার যদি তোমাদের একইভাবে আমি বলি যে স্যার এখানে দুটো পাখি, যেমন হচ্ছে একটা ঘুঘু পাখি এবং একটা পায়রার পুজো হয়েছে, সেম এটাও তাই দাঁড়াবে। ঠিক আছে, হরপ্পার অধিবাসীরা লিঙ্গ পুজো করতো, শক্তি পুজো, মাতৃ পুজো, লিঙ্গজনির পুজো করতো। তাহলে এই যে আমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই যে স্যার এই যে লিঙ্গ পুজো হচ্ছে, হ্যাঁ, এটা কেন হচ্ছে, এটা হচ্ছে যাতে আমাদের ওই লিঙ্গজনির পুজো মানে যাতে ফলনশীল হয়, মানে জমিতে প্রচুর পরিমাণে ফসল ফলে। লিঙ্গ শব্দটা থেকে লাঙল শব্দটা এসেছে, ঠিক আছে, মনে থাকবে এটা, বা লাঙল থেকে লিঙ্গ শব্দটা এসছে, যাই বলো। তাহলে মাটির ওপরে যখন চাষ করা হচ্ছে তখনই ফসল ফলছে, তাই জননীবদ্ধ লিঙ্গ একটা চিহ্ন হিসেবে পুজো হতো। আবার বলে দিই একই রকম ভাবে এখানে ওই যে বললাম একটা গাছের ভেতর থেকে একজন মানে একটা ভদ্রমহিলা শুয়ে আছে, পেট থেকে একটা গাছ বেরিয়েছে, তাতে ফল, ওই গাছের ফলটা মানে ইন্ডিকেট করছে যে এরা কি করতে পারতো, মানে এই নারী হচ্ছে তোমার একজন মানে মাতৃ সেন্স না মা সেন্সে পুজো করা হচ্ছে। ঠিক আছে, হয়ে গেল এটা। দেবী মূর্তি প্রচুর পাওয়া গেছে এখানে, দেবী মূর্তি, ঠিক আছে। আমাদের নরবলির চিহ্ন একটা শিল পাওয়া গেছে, নরবলির চিহ্নের শিল, ঠিক আছে, বলছে এটা দেখে যে নরবলি দেওয়া হতো। উত্থানপাত ভঙ্গিতে থাকা নারী মূর্তি, যেখান থেকে পেট থেকে চারা গাছ নির্গত হচ্ছে, যেটা আমি বললাম, নারীকে উর্বরতার প্রতীক বললে পুজো করা হতো। ঠিক আছে, এবার দেখো হাতি, গন্ডার, বাঘ, মহিষ, হরিণ, পাঁচটা পশু পেছনে রেখে একটা যোগী মূর্তিকে দেখা গেছে, যেটাকে আমরা বলছি আমাদের কি পশুপতি, তাই তো স্যার। জন মার্শাল এটাকে আমাদের বলছে আদি শিব বা প্রোটো শিব বলে উল্লেখ করেছে। তিনটে মুখ আছে, ঠিক আছে, আর পেছনে পাঁচটা প্রাণী আছে। এই পাঁচটা প্রাণীর মধ্যে এই প্রাণীটার নাম ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে এই যে গন্ডার একটা, আর একটা হচ্ছে বাঘ, এই দুটো, হাতি, গন্ডার, বাঘ, মহিষ, হরিণ। এবার দেখো আমাদের পশু পাখির মধ্যে একটা আজব প্রাণী আছে যার কোনো অস্তিত্ব নেই, এটা মিথ, মানে একটা মহাকাব্যে দেখা যায়, এক শৃঙ্গ বিশিষ্ট একটা ঘোড়ামুখ প্রাণী, তাই তো। কি বলা হয় এই প্রাণীটাকে, যে প্রাণীর সবচেয়ে বেশি মানে কি বলবো শিলমোহরের ছাপ দেখা গেছে বা মূর্তি পাওয়া গেছে? তাহলে দেখো এই যে এক শৃঙ্গ বিশিষ্ট চতুষ্পদ প্রাণী যার নাম ইউনিকর্ন, ঠিক আছে, ইউনিকর্ন, ইউনিকর্ন। আচ্ছা, আবার এরমও দেখা গেছে অর্ধেকটা বৃষভাষার আর অর্ধেকটা নর, তাহলে মানুষ আর ষাঁড়ের দুটোর সংমিশ্রণে একটা প্রাণী, এমন একটা ওদের কাল্পনিক প্রাণী আমরা দেখেছিলাম, পুজো হয়েছে। পশুর তো আগেই কথা বলে দিলাম, ষাঁড়, হাতি, গন্ডার, বাঘ, মহিষ এদের বলা হয়েছে। আচ্ছা, নাগ পুজোর প্রচলন পাওয়া গেছে, কারণ দেবতার মূর্তির পেছনে নাগের ফনা দেখা গেছে, যেখানে নাগকে পুজো করা হয়েছে। আর প্রাকৃতিক শক্তির উপাসনা হয়েছে এখানে, যেমন পিপ্পলি বৃক্ষ, মানে যেটা বললাম আগে, একটা বট গাছ, ঠিক আছে। জল, আগুন, নদীকে দেবতার জ্ঞানে ওরা পুজো করেছে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে আমাদের মাতৃ পুজো, ঠিক আছে, কোনো রকম ভাবে প্রকৃতির পুজো নয়। স্বস্তিক চিহ্ন একটা ইঙ্গিত পাওয়া গেছে, কিন্তু এটাও আমি বলছি কোনো রকম ভাবে এটা প্রকৃতি পুজো নয়, এটা মাতৃ পুজো, এটা গুলিয়ে ফেলবে না, ঠিক আছে।
আচ্ছা, এবার বলছে যেটা মৃতদেহ সৎকারের একটা ব্যবস্থা হয়েছিল এখানে, এবং এইখানে আমাদের সমাধি দেওয়ার সময় তিনখানা পদ্ধতি দেখা গেছে। একটা গোটা দেহটাকে আগুনে পোড়ানো হয়েছে, তারপর সমাধি দেওয়া হয়েছে, এবং কোন অংশটা সমাধি দেওয়া হয়েছে, যে অংশগুলো পড়েনি একটা পাত্রের মধ্যে রেখে সেই ছাই বস্ত্রটাকে মুখটা সিল করে কবর দেওয়া হয়েছে, এটাকে আমরা বলি পাত্র সমাধি। আবার এমনও দেখা গেছে মৃতদেহ মারা গেছে, উত্তর দিক বরাবর মাথায় রেখে তার দেহটাকে কবর দেওয়া হয়েছে, এটাকে আমরা বলি সম্পূর্ণ সমাধি। আবার দেখা গেছে এরকম গোটা ডেড বডিটাকে আমরা কি করেছি, আমরা একটা জঙ্গলের মধ্যে ফেলে রেখেছি বা একটা উঁচু জায়গায় ফেলে রেখেছি, যেখানে গবাদি পশুরা, এই গবাদি পশু বলবো না, ছি ছি ছি, সেটা হচ্ছে আমাদের হিংস্র জন্তুরা বা আমাদের স্ক্যাভেঞ্জার্স, ওই চিল বা আমাদের ওই কি বলে বাজ বা ঈগল পাখির মতো বা শকুনের মতো প্রাণীরা ওর মাংসগুলো খাওয়ার পরে হাড় পাজরাগুলো রেখে দিয়েছে, সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে সেগুলো আবার সমাধি দেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে আংশিক সমাধি বা ফ্র্যাকশনাল বারিয়ালস। আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে গোটা বডিটাকেই পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে, পোড়া অংশের কিচ্ছু কবর দেওয়া হয়নি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সমাধি এবং মরা পোড়ানোর অনেকগুলো জিনিস বললাম। আর যদি বলে সমাধি, একটা হচ্ছে সম্পূর্ণ সমাধি, যেখানে তৈজসপত্র দিয়ে আসবাবপত্র সব দিয়ে, একটা আংশিক সমাধি, আর একটা দেহাবশেষের আধার বা পাত্র সমাধি, যেটা আমি বুঝিয়ে দিলাম। বেশ, এবার দেখো আমাদের লোথালে পাওয়া গেছে একটা যুগ্ম কবর, যেখানে একটা পুরুষ ও নারী উভয়কে মানে তোমার সমাধি দেওয়া হয়েছে। আবার রাংপুরেও পাওয়া গেছে একটা পুরুষ আর নারীকে একইভাবে কবর দেওয়া হয়েছে। আবার রোপারে পাওয়া গেছে মানুষ এবং কুকুরকে একই সঙ্গে কবর দেওয়া হয়েছে। বলছে যে প্রভু মারা গেলে তার প্রিয় কুকুরটিকেও সমাধি দেওয়া হয়েছে। বেশ হলো। এবারে একটা ব্রিক চেম্বার, ইটের তৈরি একটা সমাধিক্ষেত্র পাওয়া গেছে, কিন্তু কোনো দেহাবশেষের চিহ্ন পাওয়া যায়নি। ওরা পরলোকে নাকি বিশ্বাস করতো, ঠিক আছে, মৃত্যুর পরে এটা যে আরেকটা যে পৃথিবী আছে, সেই মানুষগুলো নাকি ওদের সঙ্গে মিট করে, ওরা সব মনে করতো। ঠিক আছে, এবার রাজনৈতিক ও প্রশাসনিক যে জীবন, সেখানে গিয়ে একটু আলোচনা করতে হবে। বলছে বণিক শ্রেণী ছিল শাসন ক্ষমতার শীর্ষে। ঠিক আছে, দেখো ঐতিহাসিক আর এস শর্মা বলছে যে বণিক বা ব্যবসায়ীরা তারাই হরপ্পা সভ্যতাকে কন্ট্রোল করত। আবার ডিডি কোশাম্বি বলছে না, পুরোহিত শ্রেণীরা আমাদের হরপ্পার মানুষকে বা হরপ্পার সোসাইটিকে কন্ট্রোল করত। তাই দুটো মতই আমাকে জানতে হবে। তাই উত্তরে আমাদের কি বলা উচিত, একই সঙ্গে বলা উচিত বণিক এবং পুরোহিত দুজনেই দেখত। ঠিক আছে, এবার শাসন ব্যবস্থা, ঠিক আছে, আবার একই সঙ্গে নগর ব্যবস্থা, দুটোই জানতে হবে। তাহলে আমরা যেটা দেখেছিলাম যে একটা যে সুপরিকল্পিত নগর তৈরি হয়েছে, তার মস্ত বড় জিনিস ছিল হচ্ছে রাস্তাঘাট আর পয় প্রণালী। তাহলে ড্রেনেজ সিস্টেম সারা বিশ্বের মধ্যে আর কোথাও ছিল না, রাস্তাঘাটও ব্যাপক ছিল। এবং আমরা এটাও বলতে পারি যে একটা বন্যা হওয়ার পরেও সিন্ধু সভ্যতা অনেকটা কিন্তু তার নিজের অবস্থা টিকিয়ে রাখতে পেরেছিল, যেহেতু আধুনিক পরিকাঠামো ছিল ওদের। একটা 250 ফুটের একটা বড় নিদর্শন পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, যেখানে নগর দুর্গ ছিল, এবং ওটা 250 ফুটের একটা রাজপ্রাসাদ। ঠিক আছে, এবং বলছে 80 ফুট, ঠিক আছে, এক বর্গাকৃতি বড় ঘরেরও এখানে সন্ধান পাওয়া গেছিল। বলছে এখানে বিত্তবান মণিটাই নাকি থাকতো, এটা অনুমান করা গেছে। ঠিক আছে, নগর কেন্দ্রিকতার একটা ব্যাপার তো ছিল, এবং এখানে ছিল একটা রক্ষণশীলতা। কিরম রক্ষণশীলতা ছিল, বলছে যে এখানে যখন আমাদের বন্যা হয়েছে বা হরপ্পার এই সিন্ধু নদের জল যখন ছাপিয়ে গেছে, তখন বলছে যে বাঁধটা দেওয়া হয়েছিল তার র মেটেরিয়ালসটা একই রকম ছিল, কোনো পরিবর্তন করা হয়নি, এবং যার ফলে ধ্বংস হয়েছিল। ঠিক আছে, ওজন বা পরিমাপ এগুলো পাওয়া গেছে। বিভিন্ন স্থানে লিপির হরফগুলি ছিল হচ্ছে অপরিবর্তিত। বলছে যে মেসোপটামিয়ার প্রগতিশীলতাকে নাকি ওরা গ্রহণ করেছিল। এই যে মেসোপটামিয়ার প্রগতিশীলতাকে গ্রহণ করা মানে ওরা বাণিজ্যিক সূত্রে যে গেছিল, ওরা ওদের দ্বারা কোথাও না কোথাও প্রভাবিত হয়েছিল। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এই হরপ্পাবাসীদের দ্বারা আবার আমাদের ওই কি বলবো মেসোপটামিয়ানরাও কিন্তু
প্রভাবিত হয়েছিল। আচ্ছা, এখানে বলছে খুব ভালো করে মনে রাখতে হবে, পেশি শক্তির পরিবর্তে নাগরিক জীবনে ধর্মীয় বিশ্বাস বা চিন্তা ভাবনাকে বেশি প্রাধান্য দেওয়া হতো, কারণ এখানে ভারী তরোয়াল বা অস্ত্র শস্ত্র খুব উন্নত মানের কিছু পাওয়া যায়। তাহলে অস্ত্র উন্নত হয়নি এই জন্য, যেহেতু এখানে এই যুদ্ধ বিগ্রহ একেবারে হতোই না। ঠিক আছে, এটা অবশ্যই অনেক বেশি আধুনিক ছিল, কারণ এখানে ওই ভূগর্ভস্থ প্রণালী, তাই তো, যেটাকে আমরা ড্রেনেজ সিস্টেম বলি, তারপর হচ্ছে একটা প্ল্যান করে একটা রাস্তাঘাট বানানো, মানে সুপরিকল্পিত রাস্তাঘাট, এবং একই সঙ্গে সিটাডেল প্রসেস বলবো না, বলবো হচ্ছে গ্রিড প্রসেস, এরকম আয়তকার যেরকম ঘর হয় সেরকম ভাবে একটা ঘর তৈরি হয়েছিল, যেটা হচ্ছে অনেক বেশি সায়েন্টিফিক ওরা করেছিল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, নগরগুলো দুটি প্রাকার বিস্তৃত ছিল, তাই তো, মানে পাঁচিল দেওয়া ছিল, এখানে উঁচু দুর্গ ছিল, দুর্গটাকে আমরা বলতাম সিটাডেল। একমাত্র চানহুদরতে কোনো সিটাডেল পাওয়া যায়নি। দুর্গ বাড়িগুলো ছিল দোতলা বাড়ি, আবার তিনতলা বাড়িও পাওয়া গেছে এখানে, বিশেষ করে মহেঞ্জোদড়োতে। ছোট ছোট 1 বা 2 কামরা বিশিষ্ট ঘর বাড়ির প্রাধান্য দেখা গেছে, কৃষক বা শ্রমিকরা নাকি এখানে থাকতো বলে মনে করা হয়। বৃহৎ স্নানাগার, এটা মনে রাখতে হবে, 108 × 180 ফুট, এটা মহেঞ্জোদড়োতে পাওয়া গেছে, 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া, 8 ফুট গভীর। এটাকে ঐতিহাসিক কোশাম্বী বলেছিল, ডিডি কোশাম্বী বলেছিল এটা নাকি আধুনিক সুইমিং পুল। ঠিক, আবার একই রকম ভাবে এখানে আমরা একটা বৃহৎ শস্যাগার দেখেছিলাম, যেটা 169 × 135 ফুট, যেটাকে ঐতিহাসিক এল ব্যাসাম বলেছিল যে এটি একটা তোমার কি একটা সেন্ট্রালাইজ ফুড ব্যাংক, মানে কেন্দ্রীয় একটা খাদ্যের ব্যাংক বা খাদ্য সম্ভার। বেশ, এবার দেখো, শস্যাগারগুলো দুটি মঞ্চে বিভক্ত ছিল, আমরা যেটা দেখতে পাই কোথায়, হরপ্পাতে। ঠিক আছে, 6টা 6টা 12টা মনে হবে, অ্যাকচুয়ালি ওটা 6টাই, কারণ ঢাকনাটা কমন ছিল, খাদ্য মজুত রাখা হতো ওখানে হরপ্পায়। তাহলে বৃহৎ শস্যাগার পাওয়া গেছে মহেঞ্জোদড়োতে, আর 6টি শস্যাগার পাওয়া গেছে হরপ্পাতে। এটা মাথায় ঢুকিয়ে রাখবে যেন কোনোভাবে ভুল না হয়। অবশ্যই কৃষিকার্যের জন্য এবং খাদ্য মজুত রাখার জন্য। ঠিক আছে, এখানে শ্রমিকদের বস্তি ঘর, ছাউনি ঘর এখানে দেখা গেছে হরপ্পায়। বেশ, শোকপিট। ঠিক আছে, শোকপিট হচ্ছে যেটাতে জলটাকে টেনে নামিয়ে দেয় নিচে, বন্যা টন্যা হলে এটা কাজে লাগে বেশি। কুয়ো ছিল, কুয়ো সবচেয়ে বেশি পাওয়া গেছে মহেঞ্জোদড়োতে। ঠিক আছে, ডাস্টবিন পাওয়া গেছে, রাস্তার মানে ঘরের বাইরে একটা করে ডাস্টবিন পাওয়া গেছে। পূর্ত বিভাগ ছিল, যেখানে জল নিকাশি ব্যবস্থার একটা কাজ হতো, বিশেষ করে আমরা ধোলাভিরায় জল নিকাশি ব্যবস্থা দেখেছিলাম ভালো। প্রত্যেকটা বাড়ির সঙ্গে ছোট ছোট পয়ঃ প্রণালী একেবারে হাইডেনের সঙ্গে মিশে যেত। ঠিক আছে, এবং যেটা ছিল একটা ভূগর্ভস্থ পয়ঃ প্রণালী বা নর্দমার মধ্যে দিয়ে চলে যেত। '90 ডিগ্রি অ্যাঙ্গেলে সাধারণত রাস্তাগুলো হতো। ঠিক আছে, এবং এটা খুব কম ক্ষেত্রে দেখা গেছে একটু বৃত্তাকার ভাবে ঘুরে গেছে। হলো, সবচেয়ে বড় রাস্তা 9 ফুট, সবচেয়ে ছোট রাস্তা 9 ফুট, আর সবচেয়ে বড় রাস্তা 34 ফুট। লিখে দিলাম বড় রাস্তা। ঠিক আছে, পৌর আইন মেনেই সব চলতো, এটা মনে রাখবে। ঘরবাড়ির ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, যে সিটাডেল
এই সিটাডেল কি বলছি, আমাদের আয়তকার ভাবে হতো, আয়তকার, পুরোপুরি আয়তকার হতো। রাস্তার দিকে কোনো দরজা বা জানলা থাকতো না, রাস্তার দিকে কোনো দরজা বা জানলা থাকতো না, একদম সাইড এন্ট্রান্স হতো অথবা ফ্রন্ট এন্ট্রান্স হতো। প্রাচীর দিয়ে ঘেরা থাকতো। উঁচু পাঁচিল দেওয়াগুলো হচ্ছে বলছে প্রভাবশালী ব্যক্তিরা থাকতো, আর নিচু পাঁচিল দেওয়া বাড়িগুলো আমাদের সাধারণ মানুষের বাড়ি। ঠিক আছে, এবার কোথায় কোথায় কি পাওয়া গেছিল দেখো, একটা লিস্ট করে দেওয়া আছে। যেমন লোথালে আমাদের পাথরের শিল্পের কাজ হতো, বিশেষ করে টুল ফ্যাক্টরি ছিল। বালাকোটে অলংকার শিল্প, বিশেষ করে মুক্তো তৈরির গহনা হতো। চানুদারতেও তাই, অলংকার হতো, মণিমুক্ত পাওয়া গেছে এখানে। দাইমাবাদে ব্রোঞ্জ শিল্প ছিল, দাইমাবাদে ব্রোঞ্জ শিল্পটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, হিমালয় থেকে দেবদারু কাঠ, দাক্ষিণাত্য থেকে দামি পাথর আসতো, এই কাথিয়াওয়াড় থেকে শঙ্খ আসতো, টার্কিউজ আসতো খোরাসান থেকে, ইম্পর্টেন্ট নয়। বেলুচিস্তান মেসোপটামিয়া থেকে বিটুমিন পাওয়া যেত, ওমান থেকে ক্লোরাইড পাত্র, শাক মুক্ত দরকার নেই। তামা আসতো আমাদের রাজপুতানা থেকে, বেলুচিস্তান থেকে। রূপো আসতো পারস্য বা ইরান, সুমার বা আর্মেনিয়া থেকে। আফগানিস্তানের মানে যেটাকে আমরা সর্তুঘাই আর বাদাকশান বলি, ওখান থেকে ল্যাপিস লাজুলি আসতো, যেটাকে আমরা নীলকান্তমণি বলি। তামা, সীসা, চুনাপাথর রাজস্থানের ক্ষেত্রী থেকে। মহীশূরের কোলার খনি থেকে আসতো সোনা, এখনো যেটা পাওয়া যায়, আর রাজস্থানের ক্ষেত্রী থেকে এখনো তামা পাওয়া যায়। ঠিক আছে, জেট পাথর আসতো তুর্কমেনিস্তান মানে সেন্ট্রাল এশিয়া থেকে। সৌরাষ্ট্র থেকে কর্নেলিয়াম পুঁথি আসতো। এবার যেটা পাঠাতো ওরা, তার মধ্যে ময়ূরপুচ্ছ, নীলকান্তমণি, হাতির দাঁতের সামগ্রী, এগুলো আমি বলে দিয়েছি, ল্যাপিস লাজুলি। এবার আমাদের আসছে পতনের কারণ, একদম শেষ জায়গায় আমরা চলে এসেছি। এই ডিক্লাইনের কথা বলতে গেলে লেটেস্ট যেটা বলে সেটা হচ্ছে খড়গপুর আইআইটি। খড়গপুর আইআইটি এখন বলছে আমাদের এটা ধ্বংস হয়েছে কিসের জন্য, 900 বছর ধরে চলা একটা দীর্ঘকালীন খরাই নাকি ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে, হুইলার, পিগট, গর্ডন চাইন এরা সবাই বলেছিল বহিঃশত্রুর আক্রমণ, কিন্তু বহিঃশত্রুর আক্রমণের মধ্যে আর্যদের আক্রমণটা খুব বড় করে বলেছিল হুইলার, যেটা এখন রিজেক্টেড হয়েছে। হুইলারের মতটা রিজেক্টেড হয়েছে, আর মানা হয় না। ঠিক আছে, জর্জ ড্যালেস, আর্নেস্ট ম্যাকে, ঠিক আছে, সাহানি, রফিক মুঘল, এরা সব বন্যার কথা বলেছে, কিন্তু সব জায়গায় বন্যা সমানভাবে হয়নি, স্পেশালি মহেন্দ্রগড়তে। কেনেডি বলেছিল মহামারী, প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আছে, জন মার্শাল, রবার্ট রেক্স, ড্যালেস বলেছিল ভূমিকম্প, যেটা হয়েছিল আমাদের ধোলাভিরায় কিছুটা, আর অবশ্যই ছিল হচ্ছে আমাদের কালীগঙ্গানে। অরেলস্টেইন জলবায়ু পরিবর্তনের কথা বলেছিল, যেটাকে সমর্থন করেছিল অমলানন্দ ঘোষ। হুইলার বলেছিল একটা আর্য আক্রমণ কিছুটা, কিন্তু ক্রমিক অবক্ষয়, মানে মানে নগরায়নটা নেমে গেছিল। ফেয়ার সার্ভিস উনি বলেছিলেন যে একটা পরিবেশগত ভারসাম্যহীনতার জন্য ধ্বংস হয়েছে, স্পেশালি বৃক্ষচ্ছেদন। গ্রেগরিয়াল পোজেল, উনার কথা কাজটা বিরাট বড় কাজ। উনি বলছেন যে একটা ব্যাকটেরিয়ার মতো কিছু সব ওই জলের মধ্যে ছড়িয়ে গেছিল, যেটা পুরোপুরি নষ্ট করে দিয়েছিল, এবং এমনভাবেই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছিল যে ইন্দাসকে আর সামনের দিকে এগোতে হয়নি। উদ্ভিদ ও প্রাণীকুল ধ্বংসের ফলে খাদ্য সংকট দেখা দেয় এবং সভ্যতা বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, তাহলে এবার দেখো খড়গপুর আইআইটি দেখিয়ে দিয়েছে 900 বছর ধরে চলা খরা, তাই তো 900। ল্যাম্ব্রিক গতিপথের পরিবর্তন, ম্যাকে বহিঃশত্রুর আক্রমণের কথা বলেছে, গুরুদীপ সিং শুষ্ক জলবায়ুর জন্য বলেছে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু এখান থেকে লাগে না। তবে মনে রাখবে সবচেয়ে দুর্বল কারণ হচ্ছে আর্যদের আক্রমণ, যেটা এখন আর মানা হয় না। ঠিক আছে, শিরিন রত্নাকর উনি বলছেন যে ল্যাপিস লাজুলির যে বাণিজ্যিক মানে ব্যবসাটা চলতো, ওটা যখন সিন্ধু নদের জলের ডেন্সিটি নষ্ট হয়ে গেল, তখন নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আবার রেক্স বলছেন যে একটা প্রলয়ঙ্কর বন্যা, মানে যেটাকে আর ঠেকানো যায় না, যার ফলে শেষ হয়ে গেছে। আবার সাংখালিয়া বলছে ঘরগনা নদীর জল কালীবঙ্গনের কাছে শুকিয়ে গেলে ধ্বংস হয়। আগারওয়াল বলেছে আবার যে নদীপথের শুষ্কতা বৃদ্ধি।
ঠিক, তাহলে আমরা দুটো জিনিস এখানে জেনে গেলাম লাস্টে। সেটা হচ্ছে এই ধ্বংসের জন্য সবচেয়ে বড় কারণ আমাদের এখন খড়গপুর আইআইটি বলছে 900 বছর ধরে চলা খরা, আর যেটা রিজেক্টেড হয়েছে সেটা হচ্ছে আর্যদের আক্রমণ। ঠিক, উড়ান পাঠশালার তরফ থেকে আমরা আজকে এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটা বড় পর্ব আমরা শেষ করে দিলাম। আমরা নেক্সট এপিসোডে যাব, তোমরা আমাদের সঙ্গে থাকো। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বা দেখোনি তারা অবশ্যই দেখো, পুরোটাই ফ্রিতে দেওয়া হচ্ছে। এই ফ্রি বলে কোনো জিনিস কিন্তু রেখে দিয়ে, ঢেকে দিয়ে, চেপে দিয়ে হচ্ছে না, পুরোটাই উন্মুক্ত করা হচ্ছে। টিচাররা হাত খুলে নোটস দিচ্ছেন, বোঝাচ্ছেন, তোমরা ক্লাসটা করো।